ওয়েলকাম টু এডুকেশন বাই মনোজিৎ সরকার কোচিং সেন্টার। আজকে দ্বিতীয় পর্ব সংবিধান থেকে। ভুল অপশন কাটতে শেখা আর পরীক্ষার মতো করে এমসিকিউ প্র্যাকটিস করা। আমি তো তৈরি। দারুণ। আমি প্রশ্ন পড়ব, অপশন দেব। সবাই 2-3 সেকেন্ড ভেবে উত্তরটা ঠিক করার চেষ্টা করবেন। তারপর আমরা সঠিক উত্তর আর তার সাথে 4-5টা করে এক্সপ্লানেশন পয়েন্ট নিয়ে আলোচনা করব, যেগুলো প্রিলিমসের জন্য একদম কাজে লাগবে। চলো তাহলে একদম ফোকাস নিয়ে শুরু করি। ইন্ডিয়ান পলিটি সেট 2। লেটস গো। আমাদের প্রথম প্রশ্নটা সংসদ পরিচালনার একটা খুব মৌলিক নিয়ম নিয়ে। প্রশ্ন নম্বর 51। ভারতীয় সংসদে কোরাম বা কোরাম মানে সভা পরিচালনার জন্য ন্যূনতম কতজন সদস্যের উপস্থিতি প্রয়োজন? অপশনগুলো বলে দিন। অপশনগুলো হলো: এ মোট সদস্যের 13 অংশ, বি মোট সদস্যের 4 অংশ, সি মোট সদস্যের 1/10 অংশ, আর ডি মোট সদস্যের 5 অংশ। এটা একটা খুব কমন প্রশ্ন। এর সঠিক উত্তর হলো অপশন সি, মোট সদস্যের 1/10 অংশ। আচ্ছা, এই কোরাম বা 1/10 অংশের নিয়মটা ঠিক কি? মানে এর পেছনের ভাবনাটা কি? কেন এই মিনিমাম সংখ্যার প্রয়োজন হয়? খুব ভালো প্রশ্ন। দেখুন, কোরাম হলো একটা সভার বৈধতার জন্য প্রয়োজনীয় ন্যূনতম উপস্থিতি। ধরুন, লোকসভায় 543 জন সদস্য, কিন্তু কোনো একটা গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনার দিন যদি মাত্র 20-25 জন উপস্থিত থাকেন, তাহলে তো সেই আলোচনা বা ভোটাভুটি পুরো দেশের প্রতিনিধিত্ব করবে না। একদম করবেন না। তার সংবিধানে বলা হয়েছে যে কোনো কক্ষের অধিবেশন বৈধ হতে হলে সেই কক্ষের মোট সদস্যের অন্তত 10% বা 110 অংশ সদস্যকে উপস্থিত থাকতে হবে। এর মধ্যে কি স্পিকার বা চেয়ারম্যানও থাকবেন? হ্যাঁ, অবশ্যই। প্রিজাইডিং অফিসার সহ এই সংখ্যাটা ধরা হয়। তার মানে এটা শুধু একটা প্রথা নয়, এটা একটা সাংবিধানিক বাধ্যবাধকতা। কোনো ধারায়ের উল্লেখ আছে? একদম। এটা সংবিধানের 103 নম্বর ধারায় স্পষ্টভাবে লেখা আছে। আচ্ছা, তাহলে সংখ্যার হিসাবে লোকসভা আর রাজ্যসভার জন্য কতজন লাগবে? লোকসভার ক্ষেত্রে কোরাম হল 55 জন, আর রাজ্যসভার ক্ষেত্রে 25 জন। আর যদি কোনোদিন এই ন্যূনতম সংখ্যাটা পূরণ না হয়, ধরা যাক লোকসভায় মাত্র 50 জন সদস্য উপস্থিত, তখন কি হবে? সেক্ষেত্রে স্পিকারের দায়িত্ব হল অধিবেশন স্থগিত বা অ্যাডজর্ন করে দেওয়া। যতক্ষণ না কোরাম পূর্ণ হচ্ছে ততক্ষণ সভার কাজ চলতে পারে না। দারুণভাবে বোঝা গেল। তাহলে সংসদের কাজ থেকে এবার দেশের সর্বোচ্চ পদাধিকারীদের নির্বাচনের দিকে নজর দেয়া যাক। প্রশ্ন নম্বর 52। হ্যাঁ, বলুন। ভারতের রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত কোনো বিরোধ দেখা দিলে তার মীমাংসা কে করেন? অপশনগুলো হলো: এ ভারতের নির্বাচন কমিশন, বি সুপ্রিম কোর্ট, সি সংসদ, ডি লোকসভার স্পিকার। এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, আর এর সঠিক উত্তর হল অপশন বি, সুপ্রিম কোর্ট। তার মানে রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতির নির্বাচন নিয়ে কোনো রকম প্রশ্ন উঠলে তার নিষ্পত্তি করার চূড়ান্ত ক্ষমতা একমাত্র সুপ্রিম কোর্টের হাতেই আছে। একদম। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করে, কিন্তু নির্বাচন হয়ে যাওয়ার পর যদি কোনো বিরোধ দেখা দেয়, যেমন ধরুন ভোট গণনা বা প্রার্থীর যোগ্যতা নিয়ে প্রশ্ন, হ্যাঁ ঠিক তাই, তখন তার মীমাংসা করার একছত্র ক্ষমতা সংবিধানের 71 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টকে দেওয়া হয়েছে, আর এই বিষয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তই চূড়ান্ত। কিন্তু সাংসদ বা বিধায়কদের নির্বাচনের ক্ষেত্রে তো নিয়মটা একটু অন্যরকম, তাই না? হ্যাঁ, সেখানে তো হাইকোর্টেও মামলা করা যায়। চমৎকার পয়েন্ট। এখানেই মূল পার্থক্যটা। সাংসদ বা বিধায়কদের নির্বাচনী বিরোধের নিষ্পত্তি শুরু হয় হাইকোর্টে, কিন্তু দেশের রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতির পদ এতটাই গুরুত্বপূর্ণ যে তাদের নির্বাচন সংক্রান্ত বিরোধ সরাসরি দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের হাতেই দেওয়া হয়েছে। এখানে একটা মজার পরিস্থিতি ভাবা যাক। ধরুন একজন রাষ্ট্রপতি নির্বাচিত হলেন, তিনি কয়েক মাস কাজও করলেন, তারপর সুপ্রিম কোর্ট তার নির্বাচনকেই বাতিল ঘোষণা করল। তাহলে ওই কয়েক মাসে তিনি যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছেন সেগুলোর কি হবে? খুব বাস্তবসম্মত প্রশ্ন। না, সেগুলো বাতিল হবে না। সংবিধানের নিয়ম অনুযায়ী সুপ্রিম কোর্ট যদি রাষ্ট্রপতির নির্বাচন বাতিলও করে দেয়, তবুও তার দ্বারা পদে থাকাকালীন করা কোনো কাজ অবৈধ বলে গণ্য হবে না। ও আচ্ছা, এটা দেশের প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখার জন্য একটা জরুরি ব্যবস্থা। একদম ঠিক। খুব পরিষ্কার হলো বিষয়টা। এবার আমরা সংবিধানের কাঠামো নিয়ে একটা প্রশ্নে আসি। প্রশ্ন নম্বর 53।
মূল সংবিধানে মানে অরিজিনাল কনস্টিটিউশনে মোট কতগুলি তফসিল বা শিডিউল ছিল? এখানে মূল সংবিধানের শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অপশনগুলো হলো এ 8টি, বি 9টি, সি 10টি, ডি 12টি। অনেকেই হয়তো বর্তমান সংখ্যাটা ভেবে ভুল করতে পারে। সঠিক উত্তর হলো অপশন এ 8টি। আহা, এটা একটা ক্লাসিক ট্র্যাপ। অনেকেই হয়তো 12টি ভেবে উত্তর দিয়ে ফেলবে। তাহলে মূল সংবিধানে 8টা ছিল আর এখন 12টা। এই যে অতিরিক্ত 4টি তফসিল, এগুলো কবে এবং কেন যুক্ত করা হলো? প্রত্যেকটি তফসিল যুক্ত হওয়ার পেছনে একটা বড় প্রেক্ষাপট রয়েছে। নবম তফসিলটি যুক্ত হয়েছিল একেবারে শুরুতে 1951 সালে প্রথম সংবিধান সংশোধনীর মাধ্যমে। ভূমি সংশোধন আইনের জন্য, তাই তো? হ্যাঁ, মূলত ভূমি সংস্কার আইনগুলোকে আদালতের পর্যালোচনার বাইরে রাখার জন্য। আর দশম তফসিল, ওটা তো খুব বিখ্যাত। হ্যাঁ, দশম তফসিলটি যুক্ত হয় 1985 সালে 52তম সংশোধনীর মাধ্যমে। এটা হলো সেই বিখ্যাত দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল। আয়ারাম ঘায়ারামের রাজনীতি বন্ধ করার জন্য। একদম। আর শেষ দুটি অর্থাৎ একাদশ এবং দ্বাদশ তফসিল, ওগুলো তো পঞ্চায়েত আর পৌরসভার সাথে যুক্ত। ঠিক 1992 সালে 73তম সংশোধনীর মাধ্যমে একাদশ তফসিল আসে পঞ্চায়েতের জন্য, আর 74তম সংশোধনীর মাধ্যমে দ্বাদশ তফসিল আসে পৌরসভার জন্য। দারুণ। সংবিধানের এই বিবর্তনটা বোঝা খুব জরুরি। আচ্ছা, এবার ভারতের রাজ্যগুলোর গঠন নিয়েও একটা প্রশ্ন করা যাক। প্রশ্ন নম্বর 54। বলুন। ভাষাগত ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটি? অপশন এ অন্ধ্রপ্রদেশ, বি গুজরাট, সি পাঞ্জাব, ডি পশ্চিমবঙ্গ। ভারতের রাজনৈতিক ইতিহাসে এটা একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। সঠিক উত্তর হলো অপশন এ অন্ধ্রপ্রদেশ। এর পেছনের গল্পটা তো বেশ নাটকীয়, তাই না? ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের দাবিটা কেন এত জোরালো হয়ে উঠেছিল? স্বাধীনতার পর থেকেই ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের দাবি উঠছিল। তৎকালীন মাদ্রাজ রাজ্যের তেলুগু ভাষাভাষী অঞ্চলের মানুষ নিজেদের জন্য আলাদা রাজ্যের দাবিতে আন্দোলন শুরু করে। আর সেই আন্দোলনের নেতা ছিলেন পট্টি শ্রীরামুলু। হ্যাঁ, তিনি 56 দিন অনশনের পর মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর আন্দোলন তীব্র আকার নেয় এবং সরকার এক প্রকার বাধ্য হয়েই 1953 সালে অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠন করে। এই একটা ঘটনা কি সারা দেশে ডমিনো এফেক্টের মতো কাজ করেছিল? একদম। অন্ধ্রপ্রদেশ গঠনের পর সারা দেশেই ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের দাবি প্রবল হতে থাকে। এই পরিস্থিতি সামাল দিতে সরকার 1953 সালেই ফজল আলীর নেতৃত্বে রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করে। আর এই কমিশনের সুপারিশেই পরবর্তীকালে অন্যান্য রাজ্যগুলো তৈরি হয়? হ্যাঁ, ঠিক তাই। এই কমিশনের রিপোর্টের ভিত্তিতেই 1956 সালে রাজ্য পুনর্গঠন আইন পাশ হয়। যেমন 1960 সালে বম্বে রাজ্যকে ভেঙে মহারাষ্ট্র আর গুজরাট রাজ্য তৈরি করা হয়। বোঝা গেল। রাজ্য গঠন থেকে এবার আসা যাক সরকার গঠনের একটি গুরুত্বপূর্ণ নিয়মের দিকে। প্রশ্ন নম্বর 55। সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে মন্ত্রী পরিষদের আকার মানে কাউন্সিল অফ মিনিস্টার্সের সাইজ লোকসভার মোট সদস্যের 15% মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে? এটি ভারতীয় রাজনীতির একটি খুব গুরুত্বপূর্ণ সংস্কার। অপশনগুলো হলো এ 86তম সংশোধনী, বি 91তম সংশোধনী, সি 97তম সংশোধনী আর ডি 100তম সংশোধনী। সঠিক উত্তর হল অপশন বি 91তম সংশোধনী 2003। এই সংশোধনী আনার প্রয়োজন কেন হয়েছিল? এর আগে কি কোনো সীমা ছিল না? মানে যত খুশি মন্ত্রী বানিয়ে ফেলা যেত? ঠিক ধরেছেন। জোট রাজনীতির যুগে প্রায়শই দেখা যেত শরিক দলগুলোকে সন্তুষ্ট রাখতে বিশাল আকারের মন্ত্রিসভা বা জাম্বো মিনিস্ট্রি গঠন করা হচ্ছে। এতে তো সরকারি কোষাগারের ওপর অমছম চাপ পড়ত। চাপ তো পড়তই, প্রশাসনেও বিশৃঙ্খলা দেখা দিত। এই প্রবণতা বন্ধ করার জন্যই এই সংশোধনী আনা হয়। তাহলে নিয়মটা এখন ঠিক কি? এটা কি শুধু কেন্দ্রের জন্যই প্রযোজ্য? না, এটা কেন্দ্র এবং রাজ্য উভয়ের জন্যই। নিয়ম হল প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের মোট সদস্য সংখ্যা লোকসভার মোট সদস্য সংখ্যার 15% বেশি হতে পারবে না। আর রাজ্যের ক্ষেত্রে? রাজ্যের ক্ষেত্রেও মুখ্যমন্ত্রী সহ মোট মন্ত্রীর সংখ্যা সেই রাজ্যের বিধানসভার মোট সদস্য সংখ্যার 15% বেশি হবে না। কিন্তু ভারতের তো অনেক ছোট ছোট রাজ্য আছে, সেখানে 15% করলে তো মন্ত্রীর সংখ্যা খুব কমে যাবে। তাদের ক্ষেত্রে কি হবে? এদিকটাও ভাবা হয়েছে।
ছোট রাজ্যগুলোর জন্য একটা ন্যূনতম সীমা বেঁধে দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী রাজ্যের ক্ষেত্রে মন্ত্রিসভার সদস্য সংখ্যা কোনোভাবেই 12 জনের কম হতে পারবে না। খুব যুক্তিসঙ্গত ব্যবস্থা। এবার বিচার ব্যবস্থার একটা দিকে যাওয়া যাক। প্রশ্ন নম্বর 56। ভারতে জনস্বার্থ মামলা বা পিআইএল মানে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন এর জনক কাকে বলা হয়? আচ্ছা, পিআইএল। অপশনগুলো হলো এ বিচারপতি VR কৃষ্ণা আইয়ার, বি বিচারপতি PN ভগবতী, সি বিচারপতি M হিদায়াতুল্লাহ, ডি বিচারপতি AN রায়। ভারতীয় বিচার ব্যবস্থার ইতিহাসে এটি একটি বৈপ্লবিক পদক্ষেপ। এর সঠিক উত্তর হল বি বিচারপতি PN ভগবতী। বিচারপতি VR কৃষ্ণা আইয়ারেরও তো অবদান ছিল, তাই না? হ্যাঁ, ওনারও অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান ছিল, কিন্তু বিচারপতি ভগবতীকে প্রাতিষ্ঠানিকভাবে এর জনক হিসেবে গণ্য করা হয়। এই জনস্বার্থ মামলা বা পিআইএল এর ধারণাটা যদি একটু সহজ করে বুঝিয়ে দেন। অবশ্যই। সাধারণ নিয়ম হল যার অধিকার ক্ষুণ্ণ হয়েছে একমাত্র তিনি আদালতে যেতে পারেন, কিন্তু পিআইএল এই ধারণাটাকেই বদলে দিয়েছে। এর মাধ্যমে সমাজের যে কোনো দায়িত্বশীল নাগরিক বা সংস্থা কোনো বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে আদালতে যেতে পারে। মানে যারা নিজেরা মামলা করতে অক্ষম তাদের হয়েও অন্য কেউ মামলা করতে পারে। একদম, এটাই পিআইএল। তার মানে এটা বিচার ব্যবস্থাকে অনেক বেশি সহজলভ্য করে তুলেছে। আমি শুনেছি একটা পোস্টকার্ড লিখেও নাকি পিআইএল ফাইল করা যায়। হ্যাঁ, এটাই এর সবচেয়ে বড় শক্তি। 1980-র দশকে যখন এর সূচনা হয়, তখন সুপ্রিম কোর্ট একটি সাধারণ পোস্টকার্ড বা চিঠিকেও রিট পিটিশন হিসাবে গ্রহণ করার নজির তৈরি করেছিল। অসাধারণ একটা ধারণা। এবার রাজ্য প্রশাসনের দিকে নজর দিই। প্রশ্ন নম্বর 57। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে কে নিয়োগ করেন? কেন্দ্রে যেমন অ্যাটর্নি জেনারেল, রাজ্যে তেমনই অ্যাডভোকেট জেনারেল। হ্যাঁ, অপশন এ রাষ্ট্রপতি, বি রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি, সি রাজ্যপাল, ডি মুখ্যমন্ত্রী। এই পদের নিয়োগ সংক্রান্ত প্রশ্ন প্রায়ই আসে। সঠিক উত্তর হল সি রাজ্যপাল। তাহলে অ্যাডভোকেট জেনারেল হলেন রাজ্যের সর্বোচ্চ আইন কর্মকর্তা। তার যোগ্যতা এবং কার্যকাল সম্পর্কে কি বলা আছে? একদম ঠিক। তিনি হলেন রাজ্যের হাইয়েস্ট ল অফিসার অফ দ্য স্টেট। সংবিধানের 165 নম্বর ধারায় এই পদের উল্লেখ আছে। তার যোগ্যতা হতে হয় হাইকোর্টের একজন বিচারক হওয়ার সমান। আর তার কার্যকালের কোনো নির্দিষ্ট মেয়াদ নেই? না, তিনি রাজ্যপালের সন্তুষ্টি বা প্লেজার অফ দ্য গভর্নর অনুযায়ী পদে থাকেন। তার কি কোনো বিশেষ অধিকার আছে? যেমন অ্যাটর্নি জেনারেল সংসদে অংশ নিতে পারেন? হ্যাঁ, ঠিক একই রকম অধিকার এনারও আছে। সংবিধানের 177 নম্বর ধারা অনুযায়ী অ্যাডভোকেট জেনারেল রাজ্যের বিধানসভার সদস্য না হয়েও অধিবেশনে যোগ দিতে পারেন, বক্তব্য রাখতে পারেন, কিন্তু ভোট দিতে পারেন না। বেশ, দুটো পদের মধ্যে সুন্দর মিল রয়েছে। এবার আবার সংবিধানের গঠন সংক্রান্ত একটা প্রশ্নে ফেরা যাক। প্রশ্ন নম্বর 58। ভারতীয় সংবিধানের কোন পার্ট নির্বাচন বা নির্বাচন কমিশন নিয়ে আলোচনা করে? সংবিধানের পার্ট, শিডিউল, আর্টিকেল এগুলো মনে রাখাটা একটু কঠিন, কিন্তু পরীক্ষায় আসে। অপশনগুলো হলো এ পার্ট 14, বি পার্ট 15, সি পার্ট 16, ডি পার্ট 18। এর সঠিক উত্তর হল পার্ট বি। পার্ট 15-এ তাহলে নির্বাচন সংক্রান্ত সব বিষয় রয়েছে। হ্যাঁ, পার্ট 15-এ 324 থেকে 329 নম্বর ধারার মধ্যে ভারতের নির্বাচন ব্যবস্থা এবং নির্বাচন কমিশন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বাকি অপশনগুলো খুব গুরুত্বপূর্ণ। পার্ট 14 আর পার্ট 18 কি নিয়ে আলোচনা করে? পার্ট 14 আলোচনা করে কেন্দ্র ও রাজ্যের অধীনে সরকারি চাকরি নিয়ে, মানে ইউপিএসসি, এসপিএসসি এইসব। আর পার্ট 18 তো অত্যন্ত পরিচিত। এটি জরুরি অবস্থা বা এমার্জেন্সি প্রভিশনস নিয়ে আলোচনা করে, 352 থেকে 360 ধারা। আর পার্ট 20ও তো খুব গুরুত্বপূর্ণ, তাই না? হ্যাঁ, যদিও অপশনে নেই, কিন্তু পার্ট 20-তে রয়েছে 368 নম্বর ধারা, যা সংবিধান সংশোধন পদ্ধতি নিয়ে আলোচনা করে। দারুণ। এবার মৌলিক অধিকার রক্ষার একটি হাতিয়ার নিয়ে প্রশ্ন। প্রশ্ন নম্বর 59। ম্যান্ডামেস বা পরমাদেশ রিটটি কার বিরুদ্ধে জারি করা যায় না? 5টি রিটের মধ্যে ম্যান্ডেমেস খুব শক্তিশালী। অপশন এ সরকারি কর্মকর্তা, বি অধীস্থন আদালত, সি
রাষ্ট্রপতি ও রাজ্যপাল, ডি কর্পোরেশন বা নিগম। এখানে একটি ব্যতিক্রমের কথা জানতে চাওয়া হয়েছে। সঠিক উত্তর হল সি, রাষ্ট্রপতি ও রাজ্যপাল। আচ্ছা, প্রথমে যদি ম্যান্ডেমাসের আক্ষরিক অর্থ আর কাজটা একটু বুঝিয়ে দেন। ম্যান্ডেমাস একটি ল্যাটিন শব্দ, যার অর্থ আমরা আদেশ দিচ্ছি। যখন কোনো সরকারি কর্মকর্তা বা সংস্থা তার আইনগত দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়, তখন আদালত এই রিট জারি করে তাকে সেই কাজটি করার জন্য আদেশ দেয়। তাহলে দেশের সর্বোচ্চ পদাধিকারী অর্থাৎ রাষ্ট্রপতি বা রাজ্যপালের বিরুদ্ধে এটা জারি করা যায় না কেন? কারণ সংবিধান রাষ্ট্রপতি এবং রাজ্যপালকে তাদের পদের কার্যনির্বাহের ক্ষেত্রে কিছু বিশেষ ইমিউনিটি বা রক্ষা কবচ দিয়েছে। সেই অনুযায়ী তারা তাদের দাপ্তরিক দায়িত্ব পালনের জন্য কোনো আদালতের কাছে জবাবদিহি করতে বাধ্য নন। ও আচ্ছা, তাই আদালত তাদের কোনো কাজ করার জন্য ম্যান্ডেমাস জারি করতে পারে না। একদম। এছাড়াও কোনো বেসরকারি ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধেও এই রিট জারি করা যায় না। বিষয়টা এবার একদম পরিষ্কার। চলুন, প্রশ্ন নম্বর 60। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা থেকে, তাই তো? হ্যাঁ, ৭৩তম সংবিধান সংশোধনী অনুযায়ী পঞ্চায়েতে মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত? অপশন এ ২৫%, বি ৩০%, সি ৩৩.৩৩% বা ১৩ ডি ৫০%। পঞ্চায়েত থেকে এটা একটা খুব কমন কিন্তু কনফিউজিং প্রশ্ন। সঠিক উত্তর হল সি, ৩৩.৩৩% বা ১৩। ১ মিনিট, এখানেই আমার একটা প্রশ্ন আছে। আমরা তো প্রায় খবরে পড়ি যে পশ্চিমবঙ্গ বা অনেক রাজ্যেই পঞ্চায়েতে মহিলাদের জন্য ৫০% আসন সংরক্ষিত। তাহলে উত্তরটা ১৩ কেন হবে? ঠিক এই জায়গাটাতে প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়তে হবে। প্রশ্নে বলা হয়েছে ৭৩তম সংবিধান সংশোধনী অনুযায়ী। সংবিধানের ২৪৩ ধারায় বলা আছে যে পঞ্চায়েতের মোট আসনের কমপক্ষে বা অ্যাটলিস্ট ১/৩ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। ওহ আচ্ছা, তার মানে সংবিধান বলছে মিনিমাম ১৩ রাখতেই হবে, কিন্তু রাজ্যগুলো চাইলে আইন করে সেটা বাড়াতে পারে। এক্স্যাক্টলি। অনেক রাজ্যই নারী ক্ষমতায়নের লক্ষ্যে এই সংরক্ষণের হার আইন করে বাড়িয়ে ৫০% করেছে। কিন্তু যেহেতু প্রশ্নটা সংবিধানের মূল আইন অনুযায়ী করা হয়েছে, তাই উত্তরটা সর্বদা ৩৩.৩৩% বা ১৩ই হবে। দারুণ ব্যাখ্যা। তাহলে মূল শব্দটা হলো কমপক্ষে। একদম। প্রশ্ন নম্বর ৬১। প্রশ্নটা হল, সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশন বা জয়েন্ট সিটিংয়ে কে সভাপতিত্ব করেন? অপশনগুলো হল এ ভারতের রাষ্ট্রপতি, বি ভারতের উপরাষ্ট্রপতি, সি লোকসভার স্পিকার আর ডি ভারতের প্রধান বিচারপতি। একটু ভাবার জন্য সময় দিচ্ছি। সঠিক উত্তর হল অপশন সি, লোকসভার স্পিকার। একদম ঠিক। আর এর পেছনের কারণটা কিন্তু পরীক্ষার্থীদের জন্য জানা খুব জরুরি। হ্যাঁ, বলুন তো। এই যৌথ অধিবেশন ব্যাপারটা ঠিক কি? দেখুন, সংবিধানের ১০৮ নম্বর ধারা অনুযায়ী যখন কোনো সাধারণ বিল নিয়ে লোকসভা আর রাজ্যসভার মধ্যে মতবিরোধ হয়, তখন একমাত্র রাষ্ট্রপতি এই যৌথ অধিবেশন ডাকতে পারেন। ও আচ্ছা, মানে অচলাবস্থা কাটানোর জন্য। ঠিক তাই। আর সভাপতিত্বের ক্ষেত্রে একটা ক্রম আছে। প্রথমে করেন লোকসভার স্পিকার। আর উনি যদি অনুপস্থিত থাকেন? তিনিও যদি না থাকেন, তাহলে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। এখানে একটা প্রশ্ন আসছে, রাজ্যসভার চেয়ারম্যান মানে উপরাষ্ট্রপতি কেন সভাপতিত্ব করতে পারেন না? খুব ভালো পয়েন্ট। পারেন না কারণ তিনি সংসদের কোনো কক্ষেরই নির্বাচিত সদস্য নন। এই নিয়মটা কিন্তু মনে রাখতে হবে। এটা তো একটা দারুণ তথ্য। আচ্ছা, এই যৌথ অধিবেশন কি প্রায়ই হয়? না না, একেবারেই না। আজ পর্যন্ত ভারতে মাত্র ৩ বার হয়েছে, ১৯৬১, ১৯৭৮ আর ২০০২ সালে। বেশ, চলুন পরের প্রশ্নে যাই। প্রশ্ন নম্বর ৬২। ভারতীয় সংবিধানের ১ নম্বর ধারায় মানে আর্টিকেল 1-এ ভারতকে কিভাবে বর্ণনা করা হয়েছে? অপশনগুলো হল এ ফেডারাল রাষ্ট্র, বি আধা ফেডারাল রাষ্ট্র, সি রাজ্যসমূহের ইউনিয়ন আর ডি এককেন্দ্রিক রাষ্ট্র। সঠিক উত্তর হল সি, রাজ্যসমূহের ইউনিয়ন বা ইউনিয়ন অফ স্টেটস। হ্যাঁ, আর এই ইউনিয়ন অফ স্টেটস শব্দটা কিন্তু খুব ভেবেচিন্তে ব্যবহার করা হয়েছে। তাই নাকি? ফেডারেশন অফ স্টেটসের বদলে ইউনিয়ন অফ স্টেটস কেন বলা হলো?
ডক্টর বি.আর. আম্বেদকর এর দুটো কারণ দেখিয়েছিলেন। প্রথমত, ভারত রাজ্যগুলোর মধ্যে কোনো চুক্তির ফল নয়। আর দ্বিতীয়টা? দ্বিতীয় কারণটা আরও গুরুত্বপূর্ণ। কোনো রাজ্যেরই ইউনিয়ন থেকে আলাদা হয়ে যাওয়ার অধিকার নেই। ও আচ্ছা, এই জন্যই শব্দটা এত গুরুত্বপূর্ণ। একদম। এই 1 নম্বর ধারাতেই কিন্তু দেশের দুটো আনুষ্ঠানিক নাম বলা আছে, ইন্ডিয়া এবং ভারত। তার মানে ভারতকে বলা হয় বিনশ্বর রাজ্যগুলির অবিনশ্বর ইউনিয়ন। ঠিক ধরেছেন। মানে কেন্দ্র চাইলে কোনো রাজ্যের সীমানা বা নাম বদলাতে পারে, কিন্তু ইউনিয়নকে ভাঙা যায় না। খুব সুন্দর ব্যাখ্যা। এবার প্রশ্ন নম্বর 63। জোনাল কাউন্সিল বা আঞ্চলিক পরিষদগুলি কি ধরনের সংস্থা? অপশনগুলো শুনুন। এ সাংবিধানিক সংস্থা, বি বিধিবদ্ধ সংস্থা, সি বিচার বিভাগীয় সংস্থা, নাকি ডি কোনোটিই নয়? উত্তরটা কি হবে? সঠিক উত্তর হল বি বিধিবদ্ধ সংস্থা বা স্ট্যাটিউটরি বডি। হ্যাঁ, এই সাংবিধানিক আর বিধিবদ্ধ সংস্থার পার্থক্যটা কিন্তু প্রায়ই পরীক্ষায় আসে। একটু বুঝিয়ে বলবেন? নিশ্চয়ই। যে সংস্থাগুলো সংবিধানের কোনো ধারা দিয়ে তৈরি সেগুলো সাংবিধানিক, কিন্তু জোনাল কাউন্সিল সংবিধান দিয়ে তৈরি হয়নি। তাহলে কিভাবে তৈরি হলো? এগুলো সংসদের একটা আইন, স্টেটস রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956 এর মাধ্যমে তৈরি হয়েছে। তাই এগুলো স্ট্যাটিউটরি বডি। আচ্ছা আচ্ছা। ভারতে মোট কটা জোনাল কাউন্সিল আছে? বর্তমানে মোট 5টা আছে, উত্তর, মধ্য, পূর্ব, পশ্চিম আর দক্ষিণ। আর এগুলোর চেয়ারম্যান কে হন? ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা ইউনিয়ন হোম মিনিস্টার, উনি পদাধিকার বলে সব জোনাল কাউন্সিলের সাধারণ চেয়ারম্যান। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর জন্য কি একই ব্যবস্থা? না, ওদের জন্য একটা আলাদা নর্থ ইস্টার্ন কাউন্সিল আছে, যেটা 1971-এর একটা আলাদা আইন দিয়ে তৈরি হয়েছিল। পরিষ্কার হলো। এবার আসা যাক প্রশ্ন নম্বর 64-তে। ভারতীয় সংবিধানের কোন ধারায় কারখানা বা খনিতে শিশুদের নিয়োগ নিষিদ্ধ করা হয়েছে? অপশন এ ধারা 21, বি ধারা 23, সি ধারা 24 আর ডি ধারা 45। 2 সেকেন্ড সময়। সঠিক উত্তর অপশন সি ধারা 24। হ্যাঁ, এটা শোষণের বিরুদ্ধে অধিকারের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। এই ধারায় ঠিক কি বলা আছে? ধারা 24-এ স্পষ্টভাবে বলা আছে যে 14 বছরের কম বয়সী কোনো শিশুকে কোনো কারখানা, খনি বা অন্য কোনো বিপজ্জনক কাজে নিয়োগ করা যাবে না। এর সাথে কি অন্য কোনো ধারার সম্পর্ক আছে? অবশ্যই। যেমন ধারা 23 মানুষ পাচার আর জোর করে শ্রম বা বেগার খাটানো নিষিদ্ধ করে। আর শিক্ষার অধিকার? হ্যাঁ, ওটা তো আরও জরুরি। ধারা 21 অনুযায়ী 6 থেকে 14 বছরের সব শিশুর শিক্ষার অধিকার এখন একটা মৌলিক অধিকার। এই অধিকারগুলোকে কার্যকর করার জন্য কি কোনো আইন আছে? আছে তো, 1986 সালের শিশু শ্রম নিষিদ্ধ ও নিয়ন্ত্রণ আইন, যেটা 2016 সালে আরও কঠোর করা হয়েছে। খুব ভালো। এবার একটা ঐতিহাসিক প্রশ্ন। প্রশ্ন নম্বর 65। লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? অপশনগুলো হলো এ হুকুম সিং, বি জি.ভি. মাভলাঙ্কার, সি কে এম মুন্সি, ডি ইউ.এন. দেবর। এটা অনেকেরই জানা উচিত। সঠিক উত্তর বি জি.ভি. মাভলাঙ্কার। গণেশ বাসুদেব মাভলাঙ্কার। ওনাকে কিন্তু একটা বিশেষ নামেও ডাকা হয়। কি নামে? লোকসভার জনক বা ফাদার অফ লোকসভা। বাহ! ওনার কার্যকাল কতদিন ছিল? উনি 1952 থেকে 1956 সাল পর্যন্ত ভারতের প্রথম লোকসভার স্পিকার ছিলেন। ওনার সম্পর্কে একটা ইন্টারেস্টিং তথ্য আছে না, অনাস্থা প্রস্তাব নিয়ে? ঠিক ধরেছেন। উনি ভারতের একমাত্র স্পিকার যার বিরুদ্ধে কার্যকালে পদ থেকে সরানোর জন্য অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল, যদিও সেটা পাশ হয়নি। আর লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? এটাও তো পরীক্ষায় আসে। হ্যাঁ, তিনি ছিলেন মীরা কুমার, 2009 থেকে 2014 সাল পর্যন্ত। দারুণ। এবার সংবিধান তৈরির ইতিহাসের দিকে একটু ফেরা যাক। প্রশ্ন নম্বর 66। ভারতীয় সংবিধান গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দ্বারা কবে গৃহীত বা অ্যাডপ্টেড হয়েছিল? অপশন এ 26শে জানুয়ারি 1950, বি 26শে নভেম্বর 1949, সি 15ই আগস্ট 1947, নাকি ডি 13ই ডিসেম্বর 1946। এই দুটো তারিখ নিয়ে কিন্তু খুব কনফিউশন হয়। সঠিক উত্তর হল বি 26শে নভেম্বর 1949। একদম। এই গৃহীত হওয়া আর কার্যকর হওয়ার মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। হ্যাঁ, ওটাই একটু বুঝিয়ে দিন। দেখুন, 26শে নভেম্বর 1949 তারিখে সংবিধানটা গৃহীত হয়,
মানে শৈশাবুত হয়, কিন্তু সংবিধানটা পুরোপুরি কার্যকর বা লাগু হয় ২৬শে জানুয়ারি ১৯৫০ থেকে। যে দিনটাকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি। ঠিক তাই। আর ওই ২৬শে নভেম্বর দিনটাকে এখন সংবিধান দিবস হিসেবে পালন করা হয়। তার মানে ২৬শে নভেম্বর কিছু ধারা কার্যকর হয়েছিল? হ্যাঁ, নাগরিকত্ব, নির্বাচনের মতো কিছু জরুরি ধারা সেদিন থেকেই কার্যকর হয়ে যায়। আর পুরো সংবিধানটা বানাতে সময় লেগেছিল ২ বছর ১১ মাস ১৭ দিন। দারুণ তথ্য। এবার প্রশ্ন নম্বর ৬৭। বিচার বিভাগ নিয়ে হাইকোর্টের একজন বিচারক কার কাছে তার পদত্যাগপত্র জমা দেন? অপশনগুলো হল: এ হাইকোর্টের প্রধান বিচারপতি, বি রাজ্যের রাজ্যপাল, সি ভারতের রাষ্ট্রপতি, ডি ভারতের প্রধান বিচারপতি। ভেবে উত্তর দিন। সঠিক উত্তর হল সি ভারতের রাষ্ট্রপতি। এটা মনে রাখার একটা খুব সহজ উপায় আছে। কি উপায়? যিনি নিয়োগ করেন পদত্যাগপত্র তাকেই জমা দিতে হয়। হাইকোর্টের বিচারকদের নিয়োগ করেন রাষ্ট্রপতি, তাই পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছেই জমা পড়ে। আর অপসারণ? অপসারণও সংসদের সুপারিশে একমাত্র রাষ্ট্রপতিই করতে পারেন। কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে, তাই না? শপথ গ্রহণ নিয়ে। ঠিক ধরেছেন। এখানেই সিস্টেমের ভারসাম্যটা বোঝা যায়। নিয়োগ রাষ্ট্রপতি করলেও হাইকোর্টের বিচারকদের শপথ বাক্য পাঠ করান কিন্তু সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল। আর এক হাইকোর্ট থেকে অন্য হাইকোর্টে বদলি? সেই ক্ষমতাটাও শুধুমাত্র রাষ্ট্রপতির হাতেই আছে, ধারা ২২২ অনুযায়ী। আচ্ছা, এবার সংসদের দৈনন্দিন কাজ নিয়ে একটা প্রশ্ন নম্বর ৬৮। সংসদের অধিবেশন প্রতিদিন কোন বিষয়টি দিয়ে শুরু হয়? অপশন: এ 0 আওয়ার, বি প্রশ্নকাল, সি মোশন অফ থ্যাঙ্কস, ডি কলিং অ্যাটেনশন মোশন। কোনটা দিয়ে দিন শুরু হয়? সঠিক উত্তর হল বি প্রশ্নকাল বা কোয়েশ্চেন আওয়ার। হ্যাঁ, সংসদের প্রতিটি বৈঠকের প্রথম ঘণ্টা, মানে সকাল ১১টা থেকে দুপুর ১২টা, এটাই হলো প্রশ্নকাল। এই সময়ে ঠিক কি হয়? এই সময়ে সাংসদরা সরকারের বিভিন্ন কাজকর্ম নিয়ে মন্ত্রীদের প্রশ্ন করেন। এটা গণতন্ত্রের স্বচ্ছতার জন্য খুব জরুরি। প্রশ্নগুলো কি সব একই রকম হয়? না না, মূলত ৩ ধরনের প্রশ্ন হয়। তারকা চিহ্নিত বা স্টার্ড, যার উত্তর মুখে দিতে হয়। আর বাকিগুলো? তারকাবিহীন বা আনস্টার্ড, যার উত্তর লিখিতভাবে দেওয়া হয়। আর আছে স্বল্প নোটিশের প্রশ্ন। আর 0 আওয়ার কখন শুরু হয়? প্রশ্নকাল শেষ হওয়ার ঠিক পরে, মানে দুপুর 12টা থেকে। বেশ, এবার দেশের আর্থিক ব্যবস্থা নিয়ে একটা প্রশ্ন নম্বর ৬৯। ভারতের আকস্মিক তহবিল বা কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া কার নিয়ন্ত্রণে থাকে? অপশনগুলো হল: এ ভারতের প্রধানমন্ত্রী, বি অর্থমন্ত্রী, সি ভারতের রাষ্ট্রপতি, ডি সিএজি। কার নিয়ন্ত্রণে থাকে এই ফান্ড? সঠিক উত্তর হল সি ভারতের রাষ্ট্রপতি। হ্যাঁ, সংবিধানের ২৬৭ নম্বর ধারায় এই তহবিলের কথা বলা আছে। এই তহবিলটার উদ্দেশ্য কি? ধরুন বন্যা, খরা বা যুদ্ধের মতো কোনো হঠাৎ আসা বিপদ, সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এই তহবিল ব্যবহার করা হয়। আর এটা রাষ্ট্রপতির নিয়ন্ত্রণে থাকে কেন? কারণ এখান থেকে টাকা তোলার জন্য সংসদের তাৎক্ষণিক অনুমোদনের দরকার হয় না। রাষ্ট্রপতি সরাসরি নির্দেশ দিতে পারেন, পরে অনুমোদন নেওয়া হয়। তার মানে এটা একটা ইমার্জেন্সি ফান্ডের মতো। একদম। রাষ্ট্রপতির পক্ষ থেকে অর্থ সচিব বা ফাইন্যান্স সেক্রেটারি এটা পরিচালনা করেন। এটা সরকারের সাধারণ কনসলিডেটেড ফান্ড থেকে আলাদা। একদম পরিষ্কার। প্রশ্ন নম্বর 17। ৭৩তম সংবিধান সংশোধনীর ১৯৯২-এর মাধ্যমে পঞ্চায়েত রাজ ব্যবস্থায় মোট কতটি বিষয় বা সাবজেক্ট যুক্ত করা হয়েছে? অপশনগুলো: এ 18টি, বি 22টি, সি 29টি এবং ডি 66টি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সংশোধনী। সঠিক উত্তর হল সি 29টি। হ্যাঁ, এই ৭৩তম সংশোধনীর মাধ্যমে কিন্তু সংবিধানে ১১তম তফসিল বা 11th স্কেডিউল যোগ করা হয়। আর এই ১১তম তফসিলেই বিষয়গুলো উল্লেখ করা আছে। ঠিক তাই। এই তফসিলে পঞ্চায়েতের কাজের জন্য মোট ২৯টি বিষয় নির্দিষ্ট করা আছে। যেমন কয়েকটা উদাহরণ দেবেন? যেমন ধরুন কৃষি, গ্রামের বাড়িঘর, পানীয় জল, রাস্তাঘাট, এইসব। আর পৌরসভার জন্য তো একটা সংশোধনী হয়েছিল। হ্যাঁ, এর ঠিক পরেই ৭৪তম সংশোধনীর মাধ্যমে পৌরসভার জন্য ১২তম তফসিল যোগ করা হয়। সেখানে কটা বিষয় আছে? সেখানে আছে ১৮টি বিষয়, দুটোই ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্য খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যারা যারা আমাদের এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি, তোমাদের অনুরোধ করব চ্যানেলটা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও।
দেখো তোমাদের এক পয়সাও লাগবে না, কিন্তু আমরা আমাদের প্রতিটি সাবজেক্ট এক্সপার্টসরা অবশ্যই মোটিভেট হবেন, কারণ ওনারাই আড়ালে থেকে পুরো রিসার্চ করেন। প্রশ্ন নম্বর ৭১, গণপরিষদের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? অপশনগুলো হলো এ জওহরলাল নেহরু, বি কে এম মুন্সি, সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং ডি সর্দার বল্লভভাই পটেল। স্টিয়ারিং কমিটি নামটা শুনলেই বোঝা যায় এর কাজটা ছিল বেশ গুরুত্বপূর্ণ, মানে পুরো প্রক্রিয়াটাকে চালনা করা। একদম। তো সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তর হলো অপশন সি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আচ্ছা, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। হ্যাঁ, উনি তো গণপরিষদের সভাপতিও ছিলেন, তাই এই স্টিয়ারিং কমিটির দায়িত্বটা ওনার হাতেই ছিল। শুধু স্টিয়ারিং কমিটি নাকি আরও কিছুর দায়িত্বে ছিলেন? না, উনি রুলস অফ প্রসিজিওর কমিটিরও চেয়ারম্যান ছিলেন, মানে গণপরিষদ কিভাবে চলবে তার নিয়মকানুনও তিনিই ঠিক করতেন। বুঝতে পারলাম। তাহলে বাকি যে নামগুলো আছে, যেমন নেহেরু বা পটেল, তাদের ভূমিকা কি ছিল? জওহরলাল নেহেরু ছিলেন ইউনিয়ন পাওয়ার কমিটি আর ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির প্রধান, মানে কেন্দ্রের ক্ষমতা সংক্রান্ত বিষয়গুলো উনি দেখতেন। আর সর্দার পটেল? সর্দার পটেল দেখতেন প্রদেশগুলোর বিষয়। উনি প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটির দায়িত্বে ছিলেন। আর অবশ্যই ডক্টর বি.আর. আম্বেদকর? একদম। উনি তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটি, মানে খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন। পরিষ্কার হলো বিষয়টা। চলুন পরের প্রশ্নে যাই। প্রশ্ন নম্বর ৭২। ভারতের উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করার প্রস্তাব প্রথমে কোথায় উত্থাপন করা যায়? অপশনগুলো হলো এ শুধুমাত্র লোকসভায়, বি শুধুমাত্র রাজ্যসভায়, সি সংসদের যে কোনো কক্ষে, নাকি ডি যৌথ অধিবেশনে? এটা একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। অনেকে এটা রাষ্ট্রপতির ইমপিচমেন্টের সাথে গুলিয়ে ফেলেন। হ্যাঁ, সেখানেই ভুলটা হওয়ার সম্ভাবনা থাকে। সঠিক উত্তর হবে অপশন বি, শুধুমাত্র রাজ্যসভায়। শুধুমাত্র রাজ্যসভায়। এর কারণটা কি? কারণটা খুব যৌক্তিক। উপরাষ্ট্রপতি পদাধিকার বলে বা এক্স অফিসিও রাজ্যসভার চেয়ারম্যান হন। ও আচ্ছা, যেহেতু তিনি রাজ্যসভায় চেয়ারম্যান, তাই তাকে সরানোর প্রক্রিয়াটা? একদম, ওটা রাজ্যসভা থেকেই শুরু করতে হবে, লোকসভা থেকে এটা শুরুই করা যায় না। আর এই প্রস্তাবটা পাশ করার জন্য কি ধরনের সংখ্যাগরিষ্ঠতা লাগে? রাজ্যসভায় এটাকে কার্যকরী সংখ্যাগরিষ্ঠতা বা এফেক্টিভ মেজরিটি দিয়ে পাশ করাতে হয়। তারপর সেটা লোকসভায় যায়, যেখানে সাধারণ সংখ্যাগরিষ্ঠতাই যথেষ্ট। আর কোনো শর্ত আছে? হ্যাঁ, প্রস্তাব আনার কমপক্ষে 14 দিন আগে উপরাষ্ট্রপতিকে একটা নোটিশ দিতে হয়। এটা বাধ্যতামূলক। বেশ, তাহলে এবার প্রশ্ন নম্বর ৭৩। ১৯৩৫ সালের ভারত শাসন আইনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ১৯৩৫ অবশিষ্ট ক্ষমতা রেসিডুয়ারি পাওয়ার্স কাকে দেওয়া হয়েছিল? অপশনস এ ফেডারেল আইনসভা, বি ভাইসরয় বা গভর্নর জেনারেল, সি প্রাদেশিক আইনসভা, আর ডি ভারতের সেক্রেটারি অফ স্টেট। এই ১৯৩৫-এর আইনটা তো আমাদের সংবিধানের একটা ব্লুপ্রিন্ট বলা যায়। হ্যাঁ, ওখান থেকে অনেক কিছুই নেওয়া হয়েছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হল অপশন বি, ভাইসরয় বা গভর্নর জেনারেল। ভাইসরয়ের হাতে ছিল এই ক্ষমতাটা? হ্যাঁ, অবশিষ্ট ক্ষমতা, মানে যে বিষয়গুলো কোনো তালিকাতেই নেই সেই বিষয়ে আইন তৈরির ক্ষমতাটা ভাইসরয়কে দেয়া হয়েছিল। কিন্তু এখন তো এই ক্ষমতাটা সংসদের হাতে। একদম। স্বাধীন ভারতে এই ক্ষমতাটা আমরা জনগণের প্রতিনিধিদের হাতে দিয়েছি। এই ধারণাটা নেওয়া হয়েছে কানাডার সংবিধান থেকে। আচ্ছা, আর এই ১৯৩৫ সালের আইনটার আর কি গুরুত্ব ছিল? এই আইনের ভিত্তিতেই তো ১৯৩৭ সালে ভারতে ফেডারাল কোর্ট তৈরি হয়। ও, যেটাই পরে ভারতের সুপ্রিম কোর্টে রূপান্তরিত হয়। ঠিক তাই। দারুণ। এবার আসছি প্রশ্ন নম্বর ৭৪-এ। সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে লোকসভা ও বিধানসভায় অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের মনোনয়ন ব্যবস্থা বাতিল করা হয়েছে? অপশন দিচ্ছি ১ ১০০তম, বি ১০১তম, সি ১০২তম, নাকি ডি ১০৪তম সংশোধনী? এটা খুবই সাম্প্রতিক এবং গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন। হ্যাঁ, এটা পরীক্ষায় আসার মতো। এর সঠিক উত্তর হল অপশন ডি, ১০৪তম সংশোধনী, যেটা ২০১৯ সালে হয়েছিল। এই সংশোধনীর মাধ্যমে তাহলে অ্যাংলো ইন্ডিয়ানদের মনোনয়ন পুরোপুরি বন্ধ হয়ে গেল? হ্যাঁ, লোকসভায় যে ২ জন এবং বিধানসভায় ১ জন অ্যাংলো ইন্ডিয়ান সদস্যকে মনোনীত করা হতো, সেই ব্যবস্থাটা বাতিল করা হয়েছে। এটা কবে থেকে কার্যকর হয়েছে? ২০২০ সালের জানুয়ারি মাস থেকে। লোকসভায় এই মনোনয়ন সংক্রান্ত ধারাটা ছিল ৩৩১। এই ১০৪তম সংশোধনীতে তা আরও একটা কাজ হয়েছিল, তাই না?
ঠিক ধরেছেন, এই একই সংশোধনীর মাধ্যমে তপশিলি জাতি বা এসসি এবং উপজাতি বা এসটিদের জন্য লোকসভা আর বিধানসভায় আসন সংরক্ষণের মেয়াদ আরও 10 বছর বাড়ানো হয়েছে। মানে 2030 সাল পর্যন্ত। হ্যাঁ, একদম 2030 সাল পর্যন্ত। আচ্ছা, এবার প্রশ্ন নম্বর 75। ভারতে এ পর্যন্ত কতবার জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করা হয়েছে? অপশন এ 1 বার, বি 2 বার, সি 3 বার, ডি 4 বার। জাতীয় জরুরি অবস্থা, এটা আমাদের দেশের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা মুহূর্তের কথা মনে করিয়ে দেয়। অবশ্যই। তো মোট কতবার হয়েছে? সঠিক উত্তর অপশন সি, 3 বার। 3 বার। কোন কোন সালে? প্রথমবার হয়েছিল 1962 সালে ভারত চীন যুদ্ধের সময়। আচ্ছা। দ্বিতীয়বার 71 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময়। আর তৃতীয়বার? ওটা তো বেশ বিতর্কিত ছিল। হ্যাঁ, তৃতীয়বার হয়েছিল 1975 সালে। তখন কারণ দেখানো হয়েছিল অভ্যন্তরীণ গোলযোগ বা ইন্টারনাল ডিস্টারবেন্স। এই অভ্যন্তরীণ গোলযোগ শব্দটা নিয়েই তো পরে সমস্যা হয়েছিল। একদম। এর অপব্যবহার রোখার জন্য 1978 সালে 44তম সংশোধনীর মাধ্যমে ওই শব্দটা বদলে ফেলা হয়। বদলে কি করা হয়? অভ্যন্তরীণ গোলযোগের জায়গায় সশস্ত্র বিদ্রোহ বা আর্মড রেবেলিয়ন শব্দটা যোগ করা হয়, যাতে আর সহজে এর অপব্যবহার না করা যায়। খুব গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন। এবার পরের প্রশ্ন নম্বর 76। পঞ্চায়েত রাজ ব্যবস্থায় মধ্যবর্তী স্তর গঠনের প্রয়োজন নেই যদি সেই রাজ্যের জনসংখ্যা, অপশনগুলো হলো এ 10 লক্ষের কম হয়, বি 20 লক্ষের কম হয়, সি 25 লক্ষের কম হয়, ডি 30 লক্ষের কম হয়। এর সঠিক উত্তর হবে অপশন বি, 20 লক্ষের কম হলে। আচ্ছা, 20 লক্ষের কম, ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন। অবশ্যই। সংবিধানের 443 বি ধারা বলছে যে সব রাজ্যের জনসংখ্যা 20 লক্ষের বেশি, শুধু সেখানেই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা মানে গ্রাম, ব্লক আর জেলা স্তর থাকাটা বাধ্যতামূলক। তার মানে জনসংখ্যা যদি 20 লক্ষের কম হয়, তাহলে সেখানে মধ্যবর্তী স্তর মানে পঞ্চায়েত সমিতি গঠন করাটা বাধ্যতামূলক নয়, তারা দ্বিস্তরীয় ব্যবস্থা রাখতে পারে। যেমন আমাদের পশ্চিমবঙ্গে তো ত্রিস্তরীয় ব্যবস্থাই আছে। হ্যাঁ, কারণ আমাদের জনসংখ্যা অনেক বেশি, তাই এখানে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ 3টেই আছে। বেশ, পরের প্রশ্ন নম্বর 77। মূল সংবিধানে 8ম তফসিলে 8 শিডিউল কতগুলি ভাষা স্বীকৃত ছিল? অপশনস এ 14টি, বি 18টি, সি 22টি, ডি 10টি। 8ম তফসিল মানে আমাদের স্বীকৃত ভাষাগুলো। হ্যাঁ, তো শুরুতে কটা ছিল? শুরুতে ছিল মাত্র 14টা, তাই সঠিক উত্তর হলো অপশন এ, 14টি। আর এখন তো মোট 22টা ভাষা আছে। একদম, বর্তমানে 22টি। বাকি 8টা ভাষা পরে বিভিন্ন সংশোধনীর মাধ্যমে যোগ করা হয়েছে। সেগুলো কিভাবে যোগ হলো? প্রথমে 1967 সালে 21তম সংশোধনীতে সিন্ধি ভাষা যোগ হয়। তারপর 1992 সালে 71তম সংশোধনীতে কোঙ্কনি, মণিপুরি আর নেপালি যোগ হয়। আর বাকি 4টে? আর শেষে 2003 সালে 92তম সংশোধনীতে বোড়ো, ডোগরি, মৈথিলি আর সাঁওতালি এই 4টি ভাষা যুক্ত হয়। একটা মজার বিষয় হলো ইংরেজি কিন্তু ওই 22টা ভাষার মধ্যে নেই। ঠিক, এটা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। ইংরেজি কিন্তু 8ম তফসিলের অন্তর্ভুক্ত নয়। আচ্ছা, এবার প্রশ্ন নম্বর 78। ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে তার পদ থেকে কিভাবে অপসারণ করা যায়? অপশনগুলো হলো এ প্রধানমন্ত্রীর নির্দেশে, বি সুপ্রিম কোর্টের বিচারপতির অপসারণের পদ্ধতিতে, সি লোকসভায় সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় প্রস্তাব পাশ করে, ডি রাষ্ট্রপতির একক সিদ্ধান্তে। নির্বাচন কমিশনের স্বাধীনতা রক্ষার জন্য এটা একটা খুব জরুরি ব্যবস্থা। হ্যাঁ, তা তো বটেই। এর সঠিক উত্তর অপশন বি, সুপ্রিম কোর্টের বিচারপতির অপসারণের পদ্ধতিতে। মানে পদ্ধতিটা বেশ কঠিন। অত্যন্ত কঠিন। মুখ্য নির্বাচন কমিশনারের চাকরির নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে। তাকে সরাতে হলে সংসদের উভয় কক্ষে বিশেষ সংখ্যাগরিষ্ঠতায় প্রস্তাব পাশ করাতে হবে, তারপর রাষ্ট্রপতি আদেশ দেবেন। অনেকটা সুপ্রিম কোর্টের বিচারপতিকে সরানোর মতোই। একদম একই পদ্ধতি,
কিন্তু একটা পার্থক্য আছে। সেটা কি? অন্যান্য নির্বাচন কমিশনারদের কিন্তু মুখ্য নির্বাচন কমিশনারের সুপারিশে রাষ্ট্রপতি অপসারণ করতে পারেন। তাদের জন্য এই জটিল পদ্ধতিটা লাগে না। ও আচ্ছা, বুঝতে পারলাম। আর মুখ্য নির্বাচন কমিশনারের মেয়াদ হল 6 বছর বা 65 বছর বয়স পর্যন্ত, যেটা আগে আসবে। ঠিক আছে, পরের প্রশ্ন নম্বর ৭৯। সংসদের এস্টিমেট কমিটি বা এস্টিমেটস কমিটির সদস্যরা কোন কক্ষ থেকে নির্বাচিত হন? অপশন এ, শুধুমাত্র রাজ্যসভা থেকে, বি, শুধুমাত্র লোকসভা থেকে, সি, লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষ থেকে, ডি, রাষ্ট্রপতির দ্বারা মনোনীত হন। এটা সংসদীয় কমিটিগুলোর মধ্যে একটা খুব বিশেষ কমিটি। হ্যাঁ, এর গঠনটা একটু অন্যরকম। সঠিক উত্তর হল অপশন বি, শুধুমাত্র লোকসভা থেকে। শুধুমাত্র লোকসভা থেকে, রাজ্যসভার কোনো সদস্য থাকেন না? না, এই কমিটিতে মোট 30 জন সদস্য থাকেন, আর 30 জনই লোকসভা থেকে নির্বাচিত হন। এটা সংসদের সবথেকে বড় কমিটি। এর কারণ কি? কেন রাজ্যসভার কোনো প্রতিনিধিত্ব নেই? কারণ আর্থিক বিষয়ে চূড়ান্ত ক্ষমতা লোকসভার হাতেই থাকে। এই কমিটির প্রধান কাজ হল সরকারের বিভিন্ন মন্ত্রকের বাৎসরিক খরচের হিসেব পরীক্ষা করা আর খরচ কমানোর পরামর্শ দেওয়া। তাই এটাতে শুধু লোকসভার সদস্যরাই থাকেন। আচ্ছা, প্রশ্ন নম্বর ৮০। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ভোট অন অ্যাকাউন্টের উল্লেখ আছে? অপশনগুলো হল এ ১১২, বি ১১৪, সি ১১৬ এবং ডি ১১০। ভোট অন অ্যাকাউন্ট এটা বাজেট প্রক্রিয়ার একটা খুব জরুরি অংশ। হ্যাঁ, তো কোন ধারায়ের উল্লেখ আছে? এর উল্লেখ আছে ধারা ১১৬-তে। সঠিক উত্তর অপশন সি। এ ভোট অন অ্যাকাউন্ট ব্যাপারটা ঠিক কি? দেখুন, বাজেট পাশ হতে তো বেশ কিছুটা সময় লাগে, প্রায় 2 মাস। হ্যাঁ, কিন্তু নতুন অর্থবর্ষ তো শুরু হয়ে যায়। তো ওই মধ্যবর্তী সময়ে সরকারের খরচ চালানোর জন্য লোকসভা যে অগ্রিম অর্থ মঞ্জুর করে সেটাকেই ভোট অন অ্যাকাউন্ট বলে। একদম, এটা অনেকটা অ্যাডভান্স টাকা নেওয়ার মতো, যাতে জরুরি কাজগুলো আটকে না যায়। আর বাকি ধারাগুলো যেমন ১১২ বা ১১০? ধারা ১১২-তে আছে বার্ষিক আর্থিক বিবৃতি বা বাজেট। ধারা ১১৪ হল অ্যাপ্রোপ্রিয়েশন বিল সংক্রান্ত, যার মাধ্যমে সঞ্চিত তহবিল থেকে টাকা তোলার অনুমতি মেলে। আর ধারা ১১০-এ অর্থ বিল বা মানি বিলের সংজ্ঞা দেওয়া আছে। চমৎকারভাবে সবটা বোঝা গেল। আচ্ছা, তোমাদের প্রায় প্রতিটা ক্লাসেই আমরা কিভাবে পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে সেটা গাইড করে দিয়ে থাকি। তাও আবার একবার বলে দিচ্ছি, মন দিয়ে শুনে নাও। আমাদের অ্যাপ গুগল প্লে স্টোর থেকে পেয়ে যাবে, লিংক ডেসক্রিপশনে দেওয়া। তারপর রেজিস্টার করে নিলেই কেল্লাফতে হ্যান্ড রিটেন নোটস সেগমেন্ট থেকে পেয়ে যাবে সব পিডিএফ, কিংবা ফ্রি কোর্স থেকেও পেয়ে যাবে। প্রশ্ন নম্বর ৮১। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সংসদের যৌথ অধিবেশন বা জয়েন্ট সিটিংয়ের উল্লেখ আছে? অপশনগুলো হল এ ১০৮ নম্বর ধারা, বি ১১০ নম্বর ধারা, সি ১১২ নম্বর ধারা, আর ডি ১১৮ নম্বর ধারা। প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জয়েন্ট সিটিং মানে যখন লোকসভা আর রাজ্যসভার মধ্যে কোনো বিল নিয়ে মতের অমিল হয়। ঠিক, তো 2-3 সেকেন্ড ভাবার জন্য সময় দেওয়া হলো। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হলো অপশন এ ১০৮ নম্বর ধারা। একদম ঠিক। এবারের পেছনে বিষয়গুলো একটু আলোচনা করা যাক। এই যৌথ অধিবেশন কে ডাকেন? দেখুন, যৌথ অধিবেশন আহ্বান করার ক্ষমতাটা কিন্তু ভারতের রাষ্ট্রপতির। আচ্ছা, কিন্তু অধিবেশনের সভাপতি কে করেন? এখানেই তো আসল ব্যাপারটা। ঠিক ধরেছেন, সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার, আর যদি তিনি অনুপস্থিত থাকেন তাহলে ডেপুটি স্পিকার। আর ধারা ১১৮-তে এই অধিবেশন পরিচালনার নিয়মগুলো বলা আছে, তাই না? একদম। তবে একটা জিনিস মনে রাখতে হবে, দুটো ক্ষেত্রে কিন্তু জয়েন্ট সিটিং ডাকা যায় না। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। একটা হলো অর্থ বিল বা মানি বিল, আর অন্যটা হলো সংবিধান সংশোধনী বিল। এই দুটোতে কোনো জয়েন্ট সিটিংয়ের ব্যবস্থা নেই। খুব ভালো। এবার আসি পরের প্রশ্নে। প্রশ্ন নম্বর ৮২। সংবিধান সংশোধন পদ্ধতি বা অ্যামেন্ডমেন্ট প্রসেস, এই ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অপশনগুলো হল এ আমেরিকা বা ইউএসএ, বি ব্রিটেন বা ইউকে, সি দক্ষিণ আফ্রিকা বা সাউথ আফ্রিকা, এবং ডি আয়ারল্যান্ড। সংবিধান সংশোধন মানে সময়ের সাথে সাথে সংবিধানকে বদলানোর যে প্রক্রিয়া। হ্যাঁ, কোন দেশ থেকে নেওয়া হয়েছে এই ধারণা? এর সঠিক উত্তর হল অপশন সি দক্ষিণ আফ্রিকা। সাউথ আফ্রিকা ঠিক। এর সাথে আর কি কি তথ্য আমাদের মনে রাখতে হবে? দেখুন, সংবিধানের পার্ট ১ এর
368 নম্বর ধারায় এই সংশোধন পদ্ধতির পুরো বর্ণনাটা আছে। আচ্ছা। আর দক্ষিণ আফ্রিকা থেকে কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস নেওয়া হয়েছে, সেটা হলো রাজ্যসভার সদস্যদের নির্বাচন পদ্ধতি। ও, এটাও খুব গুরুত্বপূর্ণ। আর বাকি অপশনগুলো যেমন আমেরিকা থেকে কি নেওয়া হয়েছে? আমেরিকা থেকে নেওয়া হয়েছে প্রস্তাবনা, মৌলিক অধিকার আর বিচার বিভাগের স্বাধীনতার মতো বড় বড় বিষয়গুলো। আর ব্রিটেন থেকে? ব্রিটেন থেকে তো আমাদের সংসদীয় ব্যবস্থার মূল ভিত্তিটাই নেওয়া, মানে ক্যাবিনেট ব্যবস্থা আর দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। পরিষ্কার। চলুন পরের প্রশ্নে যাই। প্রশ্ন নম্বর 83। রাজ্য পাবলিক সার্ভিস কমিশন বা এসপিএসসির চেয়ারম্যান ও সদস্যদের কে অপসারণ বা রিমুভ করতে পারেন? অপশনগুলো হলো এ রাজ্যের রাজ্যপাল, বি রাজ্যের মুখ্যমন্ত্রী, সি ভারতের রাষ্ট্রপতি, ডি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এটা কিন্তু একটা ট্রিকি প্রশ্ন, কারণ নিয়োগ আর অপসারণের ক্ষমতাটা আলাদা আলাদা হাতে। ঠিক, এখানে অনেকে ভুল করে। তো সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তর হলো অপশন সি, ভারতের রাষ্ট্রপতি। হ্যাঁ, মানে নিয়োগ করেন রাজ্যপাল, কিন্তু সরাতে পারেন একমাত্র রাষ্ট্রপতি। এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন? অবশ্যই, এটাই তো এসপিএসসির স্বাধীনতার মূল ভিত্তি। নিয়োগটা রাজ্যপাল করলেও অপসারণের ক্ষমতাটা কেন্দ্রের হাতে, মানে রাষ্ট্রপতির হাতে রাখা হয়েছে, যাতে রাজ্যের রাজনৈতিক চাপ তাদের প্রভাবিত করতে না পারে। একদম। আর এই অপসারণটাও এমনি এমনি হয় না। সুপ্রিম কোর্টের তদন্তের রিপোর্টের ভিত্তিতে, মানে অসদাচরণের দায়ে রাষ্ট্রপতি তাদের সরান। আচ্ছা, আর এদের কার্যকালের মেয়াদ কত? এদের কার্যকালের মেয়াদ হল 6 বছর অথবা 62 বছর বয়স পর্যন্ত, যেটা আগে আসবে। আর ইউপিএসসির ক্ষেত্রে? ইউপিএসসির ক্ষেত্রে বয়সটা 65 বছর। এই পার্থক্যটা মনে রাখতে হবে। খুব ভালো পয়েন্ট। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 84। ভারতীয় সংবিধানের 18 নম্বর ধারাটি বা আর্টিকেল 18 কিসের সাথে সম্পর্কিত? অপশনগুলো হলো এ বাক স্বাধীনতা, বি আইনের দৃষ্টিতে সাম্য, সি খেতাব বা উপাধি বিলোপ বা অ্যাবলিশন অফ টাইটেলস, ডি ধর্মীয় স্বাধীনতা। আর্টিকেল 18 এটা সাম্যের অধিকারের মধ্যে পড়ে। হ্যাঁ, ফান্ডামেন্টাল রাইটসের একটি অংশ। সঠিক উত্তরটা তাহলে কি? সঠিক উত্তর অপশন সি, খেতাব বা উপাধি বিলোপ। অ্যাবলিশন অফ টাইটেলস। ঠিক। এর মানেটা ঠিক কি? কোন ধরনের উপাধি বাতিল করা হয়েছে? এর মানে হল রাজা, মহারাজা, রায় বাহাদুরের মতো যে বংশানুক্রমিক উপাধিগুলো ছিল, সেগুলোর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে, যাতে সবাই সমান থাকে। ঠিক। তবে এর কিছু ব্যতিক্রমও আছে, যেমন সামরিক বা মিলিটারি এবং শিক্ষাগত বা একাডেমিক খেতাব। মানে মেজর বা ডক্টর এগুলো ব্যবহার করা যেতে পারে। একদম। আর ভারতরত্ন বা পদ্ম পুরস্কারের মতো সম্মানগুলো। হ্যাঁ, ওগুলো নিয়ে তো একটা মামলা হয়েছিল। হ্যাঁ, বালাজি রাঘবন মামলা। সুপ্রিম কোর্ট রায় দেয় যে এগুলো উপাধি নয়, এগুলো সম্মান। তবে এগুলো নামের আগে বা পরে ব্যবহার করা যাবে না। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ একটা পার্থক্য। এবার প্রশ্ন নম্বর 85। সুপ্রিম কোর্টের বিচারপতির বেতন ও ভাতা কোথা থেকে দেয়া হয়? অপশন এ ভারতের আকস্মিক তহবিল, বি ভারতের সঞ্চিত তহবিল, সি রাজ্যের সঞ্চিত তহবিল, ডি পাবলিক অ্যাকাউন্টস ফান্ড। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার জন্য এটা একটা খুব জরুরি ব্যবস্থা। ঠিক। তো বেতনটা কোথা থেকে আসে? সঠিক উত্তর হলো অপশন বি, ভারতের সঞ্চিত তহবিল বা কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, যার উল্লেখ আছে ধারা 666-তে। হ্যাঁ, আর এই বিচারপতিদের বেতন হলো চার্জড এক্সপেন্ডিচার। এই চার্জড এক্সপেন্ডিচার ব্যাপারটা একটু সহজ করে বুঝিয়ে দিন। এর অর্থ হলো এই খরচের ওপর সংসদে আলোচনা করা যেতে পারে, কিন্তু এটা নিয়ে ভোটাভুটি করে কমানো বা আটকানো যায় না। মানে এটা দিতেই হবে, অনেকটা বাড়ির ইএমআই এর মতো। চমৎকার উপমা। আর এখানে হাইকোর্টের বিচারপতিদের ক্ষেত্রে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। হ্যাঁ, সেটা কি? হাইকোর্টে বিচারপতিদের বেতন দেওয়া হয় রাজ্যের সঞ্চিত তহবিল থেকে, কিন্তু তাদের পেনশন? যাতে অবসরের পর তারা কোনো রাজ্যের প্রতি পক্ষপাতদুষ্ট না হন। দারুণ। পরের প্রশ্ন 86 নম্বর। সংসদের অধিবেশন সমাপ্তি বা প্রোরোগেশন ঘোষণা করার ক্ষমতা কার আছে? অপশনগুলো হলো এ লোকসভার স্পিকার, বি ভারতের রাষ্ট্রপতি, সি প্রধানমন্ত্রী, ডি রাজ্যসভার চেয়ারম্যান। এখানে অ্যাডজর্নমেন্ট আর প্রোরোগেশনের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। হ্যাঁ, দুটো কিন্তু এক জিনিস নয়। তো প্রোরোগেশন কে ঘোষণা করেন? সঠিক উত্তর হলো অপশন বি, ভারতের রাষ্ট্রপতি। ঠিক। তাহলে অ্যাডজর্নমেন্ট কে করেন? অ্যাডজর্নমেন্ট বা সভা মুলতুবি, মানে কিছু সময়ের জন্য সভা বন্ধ রাখা, সেটা করেন স্পিকার বা চেয়ারম্যান। আর প্রোরোগেশন মানে
পুরো অধিবেশন বা সেশনটাই শেষ করে দেওয়া। একদম, যেটা করেন রাষ্ট্রপতি। আর লোকসভা ভেঙে দেওয়া বা ডিসলিউশনের ক্ষমতাও রাষ্ট্রপতির হাতেই আছে। যেটা তিনি প্রধানমন্ত্রীর পরামর্শে করেন। ঠিক। আর রাজ্যসভা তো স্থায়ী কক্ষ, ওটা ভেঙে দেওয়া যায় না। খুব ভালো। এবার প্রশ্ন নম্বর 87। জিএসটি কাউন্সিল বা জিএসটি কাউন্সিল সংবিধানের কোন ধারায় বর্ণিত আছে? অপশন এ 279 এ ধারা, বি 280 ধারা, সি 263 ধারা, ডি 300 এ ধারা। জিএসটি কাউন্সিল এটা কোঅপারেটিভ ফেডারালিজমের একটা দারুণ উদাহরণ। হ্যাঁ, এটা তো পরে সংবিধানে যোগ করা হয়েছে। ঠিক। সঠিক উত্তর হল অপশন এ 279 এ বা আর্টিকেল 279 এ। 279 এ। এটা কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে আনা হয়েছিল? এটা 101তম সংবিধান সংশোধনী আইন 2016 এর মাধ্যমে সংবিধানে যুক্ত করা হয়। আচ্ছা, আর এই কাউন্সিলের চেয়ারম্যান কে হন? জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বা ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার। আর সদস্যরা? সমস্ত রাজ্যের অর্থমন্ত্রীরা এই কাউন্সিলের সদস্য। তারা সবাই মিলে জিএসটির হার আর অন্যান্য নীতি ঠিক করেন। বোঝা গেল। চলুন পরের প্রশ্নে, প্রশ্ন নম্বর 88। দল ত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল এর অধীনে কোনো সদস্যের অযোগ্যতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কে নেন? অপশন এ রাষ্ট্রপতি, বি নির্বাচন কমিশন, সি সংশ্লিষ্ট কক্ষের স্পিকার বা চেয়ারম্যান, ডি সুপ্রিম কোর্ট। অ্যান্টি ডিফেকশন ল, এটা নিয়েও অনেক বিতর্ক আছে। হ্যাঁ, বিশেষ করে স্পিকারের ভূমিকা নিয়ে। তো আইন অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত কে নেন? আইন অনুযায়ী সঠিক উত্তর হল অপশন সি, সংশ্লিষ্ট কক্ষের স্পিকার বা চেয়ারম্যান। অর্থাৎ লোকসভার ক্ষেত্রে স্পিকার আর রাজ্যসভার ক্ষেত্রে চেয়ারম্যান। একদম। কিন্তু এখানে একটা কিন্তু আছে। সেটা কি? 1992 সালে কিহতো হল্লোহান মামলায় সুপ্রিম কোর্ট একটা ঐতিহাসিক রায় দেয়। জুডিশিয়াল রিভিউ সংক্রান্ত রায়টা। হ্যাঁ, আদালত বলে যে স্পিকার বা চেয়ারম্যানের সিদ্ধান্ত বিচার বিভাগীয় পর্যালোচনার অধীন, মানে সেই সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে। তার মানে স্পিকারের সিদ্ধান্ত শেষ কথা নয়, আদালত তার পর্যালোচনা করতে পারে। ঠিক তাই। দারুণ। প্রশ্ন নম্বর 89। ভারতে প্রথম সাধারণ নির্বাচন বা ফার্স্ট জেনারেল ইলেকশন কবে অনুষ্ঠিত হয়েছিল? অপশনগুলো এ 1950-51, বি 1951-52, সি 1952-53 আর ডি 1948-49। স্বাধীন ভারতের প্রথম নির্বাচন একটা বিশাল কর্মযজ্ঞ ছিল সেটা। ভাবা যায় সেই সময়ে দাঁড়িয়ে। তো সঠিক সালটা কি? সঠিক উত্তর হলো অপশন বি 1951-52। 1951-52 এর সময়কালটা ঠিক কি ছিল? সময়টা ছিল 1951 সালের অক্টোবর থেকে 1952 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত। আর কোনো মজার তথ্য আছে এই নির্বাচন নিয়ে? হ্যাঁ, স্বাধীন ভারতের প্রথম ভোটার ছিলেন হিমাচল প্রদেশের শ্যাম শরণ নেগি। শ্যাম শরণ নেগি, বাহ। আর ফলাফল কি হয়েছিল? ফলাফল প্রত্যাশিতই ছিল। ভারতীয় জাতীয় কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায় আর জওহরলাল নেহরু প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী হন। আর প্রায় 53টা রাজনৈতিক দল অংশ নিয়েছিল, তাই না? হ্যাঁ, 53টি দল। দারুণ। প্রশ্ন নম্বর 90। কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্টস রুল মানে ধারা 356 একটানা সর্বোচ্চ কতদিন জারি রাখা যায়? অপশন এ 1 বছর, বি 2 বছর, সি 3 বছর, ডি 6 মাস। প্রেসিডেন্টস রুল এটাও খুব বিতর্কিত একটা বিষয়। হ্যাঁ। তো সর্বোচ্চ সময়সীমাটা কত? সর্বোচ্চ সময়সীমা হল অপশন সি 3 বছর। 3 বছর। কিন্তু এটা তো ধাপে ধাপে বাড়ানো হয়, তাই না? একদম। প্রাথমিকভাবে এটা 6 মাসের জন্য জারি করা হয়, তারপর প্রতি 6 মাস অন্তর সংসদের অনুমোদন নিয়ে এটাকে বাড়ানো যেতে পারে। সর্বোচ্চ 3 বছর পর্যন্ত। হ্যাঁ। কিন্তু 1 বছরের বেশি সময় বাড়ানোর জন্য দুটো বিশেষ শর্ত পূরণ করতে হয়। কি সেই শর্ত? প্রথমত, দেশে জাতীয় জরুরি অবস্থা জারি থাকতে হবে, অথবা দ্বিতীয়ত নির্বাচন কমিশনকে জানাতে হবে যে সেই রাজ্যে নির্বাচন করানো সম্ভব নয়। আচ্ছা, এই দুটো শর্ত পূরণ হলেই 1 বছরের বেশি বাড়ানো যাবে। ঠিক। আর ভারতে প্রথম রাষ্ট্রপতির শাসন জারি হয়েছিল 1951 সালে পাঞ্জাবে। প্রশ্ন নম্বর 91। সংসদের পাবলিক আন্ডারটেকিংস কমিটি মানে কমিটি অন পাবলিক আন্ডারটেকিংসে মোট কতজন সদস্য থাকেন? অপশনগুলো হলো এ 15 জন, বি 22 জন, সি 30 জন
আর ডি 10 জন। বেশ গুরুত্বপূর্ণ একটা কমিটি, একটু ভাবার সময় দেওয়া যাক। হ্যাঁ, সঠিক উত্তর হলো বি 22 জন। 22 জন। আচ্ছা, এই কমিটির গঠনটা ঠিক কিরকম? দেখুন, এই কমিটিতে মোট 22 জন সদস্য থাকেন। এর মধ্যে 15 জন আসেন লোকসভা থেকে আর বাকি 7 জন রাজ্যসভা থেকে। ও, মানে পাবলিক অ্যাকাউন্টস কমিটির মতো? একদম। এর গঠনটা পিএসসি এর মতোই। আসলে এই কমিটিটা প্রথম তৈরি হয়েছিল 1964 সালে। কৃষ্ণ মেনন কমিটির সুপারিশে, তাই তো? ঠিক তাই, কৃষ্ণ মেনন কমিটির সুপারিশে। আর এর চেয়ারম্যানকে লোকসভার স্পিকার নিযুক্ত করেন এবং তিনি অবশ্যই লোকসভার সদস্য হবেন। আর এর প্রধান কাজটা কি? এর মূল কাজ হল সরকারি সংস্থা, মানে ধরুন এলআইসি, এয়ার ইন্ডিয়া বা এফসিআই এর মতো পাবলিক সেক্টর আন্ডারটেকিংসগুলোর রিপোর্ট আর হিসাব পরীক্ষা করা। পরিষ্কার। চলো পরের প্রশ্নে যাই। প্রশ্ন নম্বর 92। ব্যক্তিগত গোপনীয়তার অধিকার বা রাইট টু প্রাইভেসি সংবিধানের কোন ধারার অধীনে একটি মৌলিক অধিকার? অপশনগুলো হল এ ধারা 19, বি ধারা 21, সি ধারা 14 আর ডি ধারা 25। এটা তো একটা ল্যান্ডমার্ক জাজমেন্টের সাথে যুক্ত। নিঃসন্দেহে। আর সঠিক উত্তর হল বি ধারা 21। আর্টিকেল 21, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। একদম। আসলে 2017 সালের ঐতিহাসিক KS পুত্তাস্বামী বনাম ভারত সরকার মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে রাইট টু প্রাইভেসি একটা মৌলিক অধিকার। আর এটাকেই ধারা 21-এর একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখা হয়। হ্যাঁ, আর এই রায়ের পরেই কিন্তু আধার কার্ডের সাংবিধানিক বৈধতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছিল। তার মানে এই অধিকারটা শুধু শারীরিক স্বাধীনতা নয়, আমাদের ডিজিটাল প্রাইভেসিও রক্ষা করে। একেবারে। একজন ব্যক্তির মানসিক এবং ডিজিটাল দুই ধরনের গোপনীয়তাকে এটা রক্ষা করে। আচ্ছা, এবার প্রশ্ন নম্বর 93। রাষ্ট্রপতি এবং রাজ্যপালের ক্ষমা প্রদর্শনের ক্ষমতা বা পার্ডনিং পাওয়ারের মধ্যে প্রধান পার্থক্য কি? অপশনগুলো মন দিয়ে শুনবে। এ, রাজ্যপাল মৃত্যুদণ্ড মাফ করতে পারেন না, রাষ্ট্রপতি পারেন। বি, রাজ্যপাল কোর্ট মার্শালের দণ্ড মাফ করতে পারেন না, রাষ্ট্রপতি পারেন। সি, উপরের দুটিই সঠিক, নাকি ডি, কোনো পার্থক্য নেই? এখানে দুটো ক্ষমতার মধ্যে তুলনা করা হচ্ছে। হ্যাঁ, এবং সঠিক উত্তর হল সি, উপরের দুটিই সঠিক। মানে দুটোই পার্থক্য। প্রথমটা যদি একটু বুঝিয়ে বলেন। দেখুন, রাষ্ট্রপতি মৃত্যুদণ্ড বা ডেথ সেন্টেন্স পুরোপুরি ক্ষমা বা পার্ডন করতে পারেন, কিন্তু রাজ্যপাল মৃত্যুদণ্ডকে স্থগিত বা লঘু করতে পারলেও সম্পূর্ণ ক্ষমা করতে পারেন না। আচ্ছা, মানে পার্ডন করার চূড়ান্ত ক্ষমতাটা শুধু রাষ্ট্রপতির হাতে। একদম। আর দ্বিতীয় পার্থক্যটা হলো কোর্ট মার্শাল বা সামরিক আদালতের সাজা। এক্ষেত্রে রাজ্যপালের কোনো ক্ষমতাই নেই, তাই না? ঠিক, এই ক্ষমতাটা শুধুমাত্র রাষ্ট্রপতির হাতেই রয়েছে। সংবিধানের 72 নম্বর ধারায় রাষ্ট্রপতির ক্ষমতা আর 161 নম্বর ধারায় রাজ্যপালের ক্ষমতার কথা বলা আছে। খুব ভালো পয়েন্ট। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 94। ভারতে স্থানীয় স্বায়ত্ত শাসন বা লোকাল সেলফ গভর্নমেন্টের জনক কাকে বলা হয়? এটা খুব কমন প্রশ্ন। অপশনগুলো হলো এ, লর্ড মাউন্টব্যাটেন, বি, লর্ড রিপন, সি, লর্ড ক্যানিং এবং ডি, জওহরলাল নেহরু। আমার মনে হয় এটা অনেকেই জানে। হ্যাঁ, সঠিক উত্তর বি, লর্ড রিপন। লর্ড রিপনের 1882 সালের সেই বিখ্যাত প্রস্তাব, যেটাকে স্থানীয় স্বায়ত্ত শাসনের ম্যাগনা কার্টা বলা হয়। একেবারে। রিপনের মূল উদ্দেশ্যই ছিল স্থানীয় স্তরের মানুষকে প্রশাসনিক শিক্ষায় শিক্ষিত করা, যাতে তারা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারে। কিন্তু স্বাধীন ভারতে আধুনিক পঞ্চায়েত ব্যবস্থার রূপকার তো অন্য একজন। হ্যাঁ, তিনি হলেন বলবন্ত রায় মেহতা। আর এই পুরো ব্যবস্থাটা সাংবিধানিক মর্যাদা পায় 1992 সালে 73তম এবং 74তম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে। একদম ঠিক। চমৎকার। এবার প্রশ্ন নম্বর 95। জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন বা জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন, সংক্ষেপে জেএসপিসি, কে গঠন করতে পারেন? অপশনগুলো হলো এ, ভারতের রাষ্ট্রপতি, বি, ভারতীয় সংসদ, সি, ইউপিএসসি, নাকি ডি, সংশ্লিষ্ট রাজ্যগুলির রাজ্যপালরা মিলে। এটা একটু ট্রিকি প্রশ্ন। একটু তো বটেই। সঠিক উত্তর হলো বি, ভারতীয় সংসদ। অনেকেই হয়তো রাষ্ট্রপতি বা ইউপিএসসি ভাবতে পারে, কিন্তু সংসদ কেন? কারণ ইউপিএসসি বা স্টেট পিএসসির মতো জেএসপিসি সাংবিধানিক সংস্থা নয়,
এটি একটি বিধিবদ্ধ বা স্ট্যাচুটরি বডি। ও আচ্ছা, মানে এটা আইন পাশ করে তৈরি করতে হয়? ঠিক তাই। 2 বা ততোধিক রাজ্যের অনুরোধে সংসদ আইন পাশ করে জেএসপিসি গঠন করতে পারে। কিন্তু এর সদস্যদের নিয়োগ কে করেন? চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি। যেমন ধরুন 1966 সালে পাঞ্জাব আর হরিয়ানার জন্য অল্প সময়ের জন্য একটা জেএসপিসি তৈরি হয়েছিল। দারুণ তথ্য। এবার প্রশ্ন 96। জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণার কতদিনের মধ্যে সংসদের অনুমোদন নিতে হয়? অপশন এ 14 দিন, বি 1 মাস, সি 2 মাস, নাকি ডি 6 মাস? এটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, সঠিক উত্তর হলো বি 1 মাস। কিন্তু আগে তো সময়টা অন্যরকম ছিল, তাই না? ঠিক ধরেছেন, আগে এই সময়সীমাটা ছিল 2 মাস, কিন্তু 1978 সালের 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটা কমিয়ে 1 মাস করা হয়েছে। আর অনুমোদনের জন্য তো বিশেষ সংখ্যাগরিষ্ঠতা লাগে। হ্যাঁ, স্পেশাল মেজরিটি প্রয়োজন হয়। কিন্তু মনে রাখতে হবে, রাজ্য জরুরি অবস্থা বা রাষ্ট্রপতি শাসনের ক্ষেত্রে কিন্তু অনুমোদনের সময়সীমা এখনও 2 মাসই আছে। আর সেখানে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা হলেই চলে? একদম। আচ্ছা, প্রশ্ন নম্বর 97। সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কোনো নিম্ন আদালতকে নিজের এখতিয়ার বহির্ভূত কাজ করা থেকে আটকানোর জন্য কোন রিট বা উইট জারি করে? রিটের প্রশ্ন। অপশনগুলো হল এ সার্সিওভ্যারি, বি প্রহিবিশন, সি ম্যান্ডামাস, নাকি ডি কুও ওয়ারেন্টো। আটকানোর জন্য এই শব্দটা এখানে খুব গুরুত্বপূর্ণ। একেবারে। আর এটাই উত্তরের সংকেত। সঠিক উত্তর হল বি প্রহিবিশন। প্রহিবিশন মানে নিষেধ করা। ঠিক। যখন কোনো নিম্ন আদালত তার এখতিয়ারের বাইরে গিয়ে মামলার শুনানি শুরু করে, তখন উচ্চ আদালত এই রিট জারি করে প্রক্রিয়াটা থামিয়ে দেয়। এটা একটা প্রতিরোধকমূলক ব্যবস্থা। তাহলে সার্সিওরারি আর প্রহিবিশনের মূল পার্থক্যটা কি? পার্থক্যটা হলো সময়ের। প্রহিবিশন জারি হয় বিচার চলাকালীন, আর সার্সিওরারি জারি হয় রায় দেওয়ার পরে সেই রায়টা বাতিল করার জন্য। ওটা হলো প্রতিকারমূলক ব্যবস্থা। খুব সুন্দরভাবে বোঝালেন। এবার প্রশ্ন নম্বর 98। প্রসিজিওর এস্টাবলিশড বাই ল বা পদ্ধতিগত আইন, এই ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অপশন এ আমেরিকা ইউএসএ, বি ব্রিটেন ইউকে, সি জাপান, ডি কানাডা। এটা অনেকেই আমেরিকা আর জাপানের মধ্যে গুলিয়ে ফেলে। হ্যাঁ, সঠিক উত্তর হলো সি জাপান। এর মানেটা যদি একটু সহজ করে বুঝিয়ে দেন। এর মানে হলো, আইনসভা যদি সঠিক পদ্ধতি মেনে কোনো আইন তৈরি করে, তাহলে সেই আইনটা বৈধ। আইনটা যুক্তিসঙ্গত কিনা সেটা আদালত দেখবে না। ও আচ্ছা। আর আমেরিকার ধারণাটা? আমেরিকার ধারণাটা হলো ডিউ প্রসেস অফ ল। সেখানে আদালত পদ্ধতি ছাড়াও আইনটা ন্যায্য বা যুক্তিসঙ্গত কিনা সেটাও বিচার করতে পারে। আর ভারতীয় বিচার ব্যবস্থা এখন মানেকা গান্ধী মামলার পর থেকে ডিউ প্রসেস অফ লর দিকেই ঝুঁকছে। একদম ঠিক। চলুন পরের প্রশ্নে। প্রশ্ন নম্বর 99। রাজ্যের পঞ্চায়েতগুলির আর্থিক অবস্থা পর্যালোচনা করার জন্য রাজ্য অর্থ কমিশন বা স্টেট ফাইন্যান্স কমিশন কে গঠন করেন? অপশনগুলো হলো এ রাজ্যের মুখ্যমন্ত্রী, বি রাজ্যের অর্থমন্ত্রী, সি রাজ্যের রাজ্যপাল, ডি ভারতের রাষ্ট্রপতি। এখানে রাজ্য শব্দটা খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই। সঠিক উত্তর হলো সি রাজ্যের রাজ্যপাল। সংবিধানের কোন ধারা অনুযায়ী? সংবিধানের 243 আই ধারা অনুযায়ী রাজ্যের রাজ্যপাল প্রতি 5 বছর অন্তর এই কমিশন গঠন করেন। আর এর প্রধান কাজ হল রাজ্য সরকার আর পঞ্চায়েত পৌরসভার মধ্যে কর ও অনুদানের বণ্টন নিয়ে সুপারিশ করা। একদম। এটা অনেকটা কেন্দ্রীয় অর্থ কমিশনের রাজ্য স্তরের সংস্করণ, যা কিনা ধারা 280 অনুযায়ী রাষ্ট্রপতি গঠন করেন। খুব ভালো। আমরা আজকে শেষ প্রশ্নে পৌঁছে গেছি। প্রশ্ন নম্বর 100। ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনী বা ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কত সালে পাশ হয়েছিল? অপশন এ 1950, বি 1951, সি 1952, নাকি ডি 1954? সংবিধান লাগু হওয়ার ঠিক পরে। হ্যাঁ, সঠিক উত্তর হল বি 1951। এত তাড়াতাড়ি প্রথম সংশোধনীর প্রয়োজন কেন হয়েছিল? মানে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সরকার ভূমি সংস্কার আইনগুলোকে আদালতের বিচার বিভাগীয় পর্যালোচনার আওতা থেকে বাঁচাতে চেয়েছিল। আর সেই কারণেই তো নবম তফসিল বা 9th শিডিউল যুক্ত করা হয়। ঠিক তাই।
এছাড়াও ধারা 19-এ বর্ণিত বাক স্বাধীনতার উপর কিছু যুক্তিসঙ্গত বিধিনিষেধও আরোপ করা হয়েছিল এই সংশোধনীর মাধ্যমে, যেমন ধরুন জনশৃঙ্খল বা বিদেশি রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। চলো বন্ধুরে, আজকের ইন্ডিয়ান পলিটি এমসিকিউ সেট 2 এখানেই শেষ। আজকে যারা পুরোটা মন দিয়ে প্র্যাকটিস করলে, তোমরা সত্যি দারুণ কাজ করেছো। পলিটি এমন একটা সাবজেক্ট যেখানে প্রতিদিন অল্প করে প্র্যাকটিস করলেই কিন্তু স্কোর খুব দ্রুত বাড়ে। আর আজকের মতো করে যদি তোমরা নিয়ম করে এমসিকিউ করো, তাহলে WBCS প্রিলিমসে পলিটি তোমাদের জন্য একটা স্কোরিং সেকশন হয়ে যাবে। এখন তোমাদের জন্য একটা ছোট টাস্ক। আজকে যেগুলো ভুল হয়েছে সেগুলো আলাদা করে নোট করে নাও, আর সেই প্রশ্নের সাথে যে আর্টিকেল বা কনসেপ্ট ছিল সেটা একবার ঝালিয়ে নাও। বিশ্বাস করো, এই ছোট্ট কাজটাই তোমাদেরকে অন্যদের থেকে অনেক এগিয়ে দেবে। আর তোমরা কমেন্টে অবশ্যই লিখবে আজকে তোমাদের স্কোর কত হলো, কোন প্রশ্নটা সবচেয়ে ট্রিকি লাগলো, আর কোন টপিকটা তোমরা আরো বেশি করে প্র্যাকটিস করতে চাও। ভিডিওটা যদি তোমাদের কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। একসাথে প্র্যাকটিস করলে প্রস্তুতি আরও মজবুত হয়। এমন আরও WBCS প্রিলিমস ফোকাসড এমসিকিউ ক্লাস পেতে এখনই সাবস্ক্রাইব করো এক্সাম প্রেপ বাংলা। আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো যাতে নতুন ভিডিও মিস না হয়ে যায়। আর PDF এর জন্য আমাদের অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নাও, লিংক ডেসক্রিপশনে আছে। তাহলে দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস চালিয়ে যাও। অল দ্য বেস্ট।